Hello everyone, I welcome you all to SER Smart English with Rahul. শিক্ষার্থী বন্ধু, অ্যাপোস্ট্রোফি এর ব্যবহার নিশ্চয়ই তোমাদের জানা আছে। আচ্ছা, অ্যাপোস্ট্রোফি কি? লক্ষ্য করো স্ক্রিনে। রাহুলস কার, লক্ষ্য করো রাহুল একটি নাউন, কার আরেকটি নাউন। কিন্তু লক্ষ্য করো তো, রাহুলের শেষে উপরে যে তোমরা কমাটি দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে অ্যাপোস্ট্রোফি। এবং তারপরে যদি এস থাকে, তাহলে এই দুটোকে একসঙ্গে মিলিয়ে অ্যাপোস্ট্রোফি এস বলতে হয়। কিন্তু এমনটা কোনো বাধ্যকতা নেই যে অ্যাপোস্ট্রোফি এর পরে সবসময় এস থাকবে। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে অ্যাপোস্ট্রোফি প্লাস এস ব্যবহার করতে হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে এস প্লাস অ্যাপোস্ট্রোফি ব্যবহার করতে হয়, আবার কিছু ক্ষেত্রে এমন আছে যেখানে শুধু অফ ব্যবহার করতে হয়। আর এই গোটা বিষয়টার নাম হচ্ছে পজিটিভ কেস, রাইট? তোমাদের যদি পজিটিভ কেস নিয়ে কোনো সমস্যা থাকে, বা তোমরা যদি পজিটিভ কেস না জানো, বা তোমাদের মধ্যে কেউ যদি কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নাও, তাহলে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমি চেষ্টা করব পজিটিভ কেসের প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি পয়েন্ট খুঁটিয়ে খুঁটিয়ে বিস্তারিতভাবে উদাহরণ সহ ব্যাখ্যা করার। তাই ক্লাসটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে এবং বিষয়গুলিকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে চলো প্রথমে বোঝার চেষ্টা করি যে এই কেস কি। এই কেস কিন্তু ওই থানায় গিয়ে কেস করা ওই কেস নয়, রাইট? আমাদের মনে রাখতে হবে যে নাউন চ্যাপ্টার বা নাউন অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কেস। কেস একে বাংলাতে কারক বলা হয়। ইংরেজিতে কেস তিন প্রকারের হয়: সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস। আমাদের মনে রাখতে হবে, যখন কোনো নাউন কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে সাবজেক্টিভ কেস বলা হয়। আবার যদি কোনো নাউন কোনো বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলা হয়। যেমন রিয়া রিডস ইংলিশ। লক্ষ্য করো, এই বাক্যটাতে দুটি নাউন আছে, একটা রিয়া আর একটা হচ্ছে ইংলিশ। রিয়া এই বাক্যের সাবজেক্ট, রাইট? তাই এখানে রিয়াকে সাবজেক্টিভ কেস বলা হবে। আর ইংলিশ এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই একে অবজেক্টিভ কেস বলা হবে, রাইট? আচ্ছা, তাহলে পজিটিভ কেস কি? শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে পজিটিভ কথাটা পজেশন থেকে এসছে, আর পজেশন মানে হচ্ছে মালিকানা। অর্থাৎ যখন দুটি নাউনের মধ্যে কোনো মালিকানা বা কোনো সম্পর্ক বোঝানো হবে, তখন সেই সম্পর্ক বা মালিকানাটার নাম হচ্ছে পজিটিভ কেস। অর্থাৎ যখন দুটি নাউনের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক বা মালিকানা বোঝানো হয়, তখন সেই সম্পর্ক বা মালিকানাটার নামই হচ্ছে পজিটিভ কেস। বোঝা গেল? তাহলে পজিটিভ কেস দ্বারা ওনারশিপ মানে মালিকানা অথবা রিলেশনশিপ সম্পর্ক বোঝানো হয়। চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন ধরো রাহুলের গাড়ি, তাহলে এর ইংলিশ কি হবে? রাহুলস কার। লক্ষ্য করো, রাহুল এর গাড়ি, এই যে এর, এটার নামই হচ্ছে পজেসিভ। বুঝা গেল? তাহলে রাহুল একটা নাউন আর কার আর একটা নাউন। তাহলে রাহুল এবং কার এই দুটি নাউনের মধ্যে যে সম্পর্ক, রাহুলের গাড়ি, এই সম্পর্কটার নামই হচ্ছে পজেসিভ। তাহলে এখানে কি বুঝাচ্ছে? ওনারশিপ, মালিকানা প্রকাশ পাচ্ছে, রাইট? আচ্ছা, আমরা আবার যদি বলি রাহুলের বাবা, তাহলে এর ইংলিশ কি হবে? রাহুলস ফাদার। আবার লক্ষ্য করো, রাহুল একটি নাউন, ফাদার আর একটি নাউন। আর এই দুটি নাউনের মধ্যে একটা যে রিলেশন, একটা যে সম্পর্ক প্রকাশ পাচ্ছে, এই সম্পর্কটার নামই হচ্ছে পজেসিভ, রাইট? আর একেই বলছে পজিটিভ কেস। তাহলে পজিটিভ কেস দ্বারা দুটি নাউনের মধ্যে রিলেশনশিপ মানে সম্পর্ক বা ওনারশিপ মালিকানা প্রকাশ পাবে। বোঝা গেল? তাহলে চলো এবার আমরা জেনে নিই যে ইংরেজিতে এই পজিটিভ কেস কোন কোন উপায়ে তৈরি করা হয়, কোন কোন উপায়ে আমরা এর ইংরেজি অনুবাদ করতে পারি। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা আমার এই ভিডিও দেখছো, তোমরা যদি আমার ক্লাস প্রথম থেকে থাকো, তাহলে যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? তাহলে চলো এবার আমরা মূল আলোচনাটি শুরু করি। কিন্তু আলোচনার গভীরে যাই তার আগে আমি তোমাদের সামনে কয়েকটি বাক্য তুলে ধরছি। দেখো তো তোমরা এই বাক্যগুলিতে কোনো ভুল খুঁজে পাচ্ছ কিনা। লক্ষ্য করো স্ক্রিনে। নাম্বার 1, the walls painting is very beautiful. Next, this is my mother's in-law pet. তারপর, he went to Rahul's and Sarika's house but the couple was not at home. Next, the poor's condition is very bad. Next, he has stolen somebody's watch. My brother now in a boys' hostel. Next, I like nobody's else advice but yours. Next, everything's beauty is temporary in this world. তারপর, I went to Mr. Bose's the poet house. এবার ভিডিওটিকে পজ করো আর ভালো করে লক্ষ্য করো এই বাক্যগুলিতে কোনো ভুল খুঁজে পাচ্ছ কিনা। ভাবা হয়ে গেছে? আচ্ছা, এই প্রশ্নগুলো নিয়ে আমরা এই ক্লাসের শেষে আবার আলোচনা করব, রাইট? তার আগে চলো এবার আমরা পজিটিভ কেস এই বিষয়টাকে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করি। আর আমরা কি বলছিলাম যে পজিটিভ কেসকে ইংরেজিতে কিভাবে অনুবাদ করা যায় বা কোন কোন উপায়ে পজিটিভ করা যায়, রাইট? শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে পজিটিভ কেস তিন ভাবে করা যায়। অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে, যেমন রাহুলস কার, এই যে রাহুলের পরে উপরে কমা, এটা অ্যাপোস্ট্রফি আর তারপরে এস, রাইট? আচ্ছা, আবার শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করে, যেমন টিচার্স রুম। আবার শুধু অফ ব্যবহার করেও পজিটিভ করা যায়, যেমন দ্য পপুলেশন অফ দ্য কান্ট্রি, দ্য লিভস অফ দ্য ট্রি, ইত্যাদি ইত্যাদি। তাহলে চলো এবারে আমরা এক এক করে ধরে ধরে আলোচনা করি যে কোন ক্ষেত্রে কোন নিয়ম ব্যবহার করতে হয় এবং সেটাকে কিভাবে ইংরেজিতে অনুবাদ করতে হয়।
তাহলে চলো প্রথমে জেনে নিই পজেসিভ ইউজিং অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে পজেসিভ করার নিয়ম কি। শিক্ষার্থী বন্ধু আমাদের মনে রাখতে হবে অ্যাপোস্ট্রফি এস। আচ্ছা, অ্যাপোস্ট্রফি আর এস কাকে বলে এটা তো আমরা এই ক্লাসের প্রথমে আলোচনা করেছি, রাইট? তোমাদের নিশ্চয়ই জানা আছে যে নাউনের শেষে উপরে যে কমাটা থাকে তার নাম অ্যাপোস্ট্রফি, এবং তারপরে যে এস থাকে ওটাকে একসঙ্গে মিলিয়ে অ্যাপোস্ট্রফি এস বলতে হয়। আমাদের মনে রাখতে হবে যে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে পজেসিভ করার নিয়ম হলো যার পজেসিভ করা হবে সেই নাউনটাকে প্রথমে লিখতে হবে এবং সেই নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে, এবং যার সঙ্গে পজেসিভ করা হবে সেই নাউনটাকে শেষে লিখতে হবে। যেমন রিয়ার বই, কার বই? রিয়ার। তাহলে এখানে পজিটিভ কার করা হচ্ছে? রিয়ার। তাহলে প্রথমে আমরা রিয়া লিখবো। আচ্ছা, রিয়ার শেষে আমরা অ্যাপোস্ট্রফি আর এস ব্যবহার করব। আচ্ছা, কার সঙ্গে পজিটিভ করা হচ্ছে? রিয়ার, বইয়ের সঙ্গে, রাইট? তাহলে বুক এই নাউনটিকে আমরা তারপরে ব্যবহার করব। তাহলে রিয়ার বই, রিয়াজ বুক। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যদি বলি রাহুলের বাবা, তাহলে কার বাবা? রাহুলের। কার পজিটিভ করা হচ্ছে? রাহুলের। তাহলে প্রথমে আমরা রাহুল লিখবো, আর রাহুলের শেষে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। আচ্ছা, কার সঙ্গে পজিটিভ করা হচ্ছে? বাবার সঙ্গে। বাবার ইংলিশ কি? ফাদার। তাহলে আমরা ফাদারকে শেষে ব্যবহার করব। তাহলে রাহুলস ফাদার, রাহুলের বাবা। বোঝা যাচ্ছে? তাহলে যার পজিটিভ করা হবে, যে নাউনটার পজিটিভ করা হবে সেই নাউনটাকে প্রথমে লিখতে হবে, তার শেষে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, এবং যার সঙ্গে পজিটিভ করা হবে সেই নাউনটাকে শেষে ব্যবহার করতে হবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে পজিটিভ করার নিয়ম। তাহলে বলো তো সুমনের কলম এর ইংরেজি কি হবে? ইয়েস, এক্স্যাক্টলি ঠিক ধরেছো তোমরা। প্রথমে সুমন, সুমনের শেষে অ্যাপোস্ট্রফি এস, আর তারপরে আমরা কলম ব্যবহার করব। তাহলে সুমনস পেন, সুমনের কলম। বোঝা গেল? তাহলে এই ছিল অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে পজিটিভ করার নিয়ম। আচ্ছা, কিন্তু আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে সব ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে পজিটিভ করা হয় না। বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়, রাইট? তাহলে চলো এবারে জানার চেষ্টা করি যে কোন কোন ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে পজিটিভ করতে হয়। তাহলে এবারের পয়েন্ট, পজিটিভ ইউজিং অ্যাপোস্ট্রফি, রাইট? আমাদের মনে রাখতে হবে যে বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে পজিটিভ করার জন্য শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়, এস নয়। কোন কোন ক্ষেত্রে? নাম্বার 1, যদি কোনো প্লুরাল নাউনের শেষে এস থাকে তাহলে এই ধরনের নাউনের পজিটিভ করার সময় আমাদের শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়, এস নয়। বোঝা গেল না? উদাহরণ লক্ষ্য করো, শিক্ষকদের ঘর, টিচার্স রুম। আচ্ছা, এই যে টিচার্স, শিক্ষকদের, প্লুরাল, এই যে তোমরা এসটা দেখতে পাচ্ছ টিচারের শেষে, এই এসটা কিন্তু প্লুরালের এস, টিচার সিঙ্গুলার, টিচার্স প্লুরাল, রাইট? আচ্ছা, এবার এই প্লুরাল নাউনের সঙ্গে যখন আমরা পজিটিভ করছি তাহলে এই ক্ষেত্রে আমরা কি বললাম যে প্লুরাল নাউনের শেষে এস থাকলে তারপরে শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়, নতুন করে এস যুক্ত করার দরকার নেই। তাহলে শিক্ষকদের ঘর, টিচার্স রুম। বোঝা গেল? আচ্ছা, মেয়েদের বিদ্যালয়, মেয়েদের ইংলিশ কি? গার্লস, গার্ল সিঙ্গুলার, গার্লস প্লুরাল। এবার এই গার্লস, এই প্লুরাল নামটির সঙ্গে যদি আমরা পজিটিভ করি তাহলে যেহেতু এখানে আগে থেকে এস যুক্ত আছে আমাদের আর নতুন করে এস যুক্ত করার দরকার নেই, শুধু অ্যাপোস্ট্রফি দিতে হবে, এস দেওয়ার দরকার নেই। তাহলে গার্লস স্কুল। বোঝা গেল? ছেলেদের শৌচালয়, তাহলে ছেলেদের, বয়েজ প্লুরাল। আচ্ছা, এর শেষে এস আছে। আচ্ছা, এবারে যেহেতু আমরা এই নাউনটির পজিটিভ করছি তাহলে আমরা এখানে কি করব? শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। তাহলে বয়েজ টয়লেট, বয়েজেস টয়লেট নয় কিন্তু। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা বোঝা গেল। তাহলে কি বললাম আমরা? যদি কোনো প্লুরাল নাউনের শেষে এস থাকে, এখানে দুটো শর্ত কিন্তু, নাউনটিকে প্লুরাল হতে হবে এবং সেই প্লুরাল নাউনের শেষে এস থাকতে হবে। যদি থাকে তাহলে এই নাউনের পজিটিভ করার সময় আমরা শুধু এস এর পরে অ্যাপোস্ট্রফি ব্যবহার করব, আর নতুন করে এস যুক্ত করার দরকার নেই। কিন্তু এবারে উদাহরণগুলি লক্ষ্য করো তো, চিলড্রেন্স পার্ক, উইমেন্স কলেজ, মেন্স ক্লাব। লক্ষ্য করো, চিলড্রেন, উইমেন, মেন, এই সবগুলি নাউন প্লুরাল, কিন্তু এদের যখন আমরা পজিটিভ করেছি লক্ষ্য করো প্রত্যেকটি নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এবং এস দুটোই ব্যবহার করা হয়েছে, রাইট? কেন? কারণ লক্ষ্য করো এই নাউনগুলি প্লুরাল, এটা ঠিক, কিন্তু এদের শেষে এস নেই। আর আমরা কি বলেছিলাম? যদি প্লুরাল নাউনের শেষে এস থাকে তাহলে ওই ক্ষেত্রে শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়, কিন্তু যদি প্লুরাল নাউনের শেষে এস না থাকে তাহলে সাধারণ নিয়ম অনুসারে অ্যাপোস্ট্রফি এবং এস দুটোই ব্যবহার করতে হবে। আই হোপ দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার। বোঝা যাচ্ছে? ভালো লাগছে তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, আর যেমনটা আমি ইতিমধ্যেই বললাম তোমরা যদি আমার ক্লাস প্রথম থেকে থাকো তাহলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে নাও, ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, আর হ্যাঁ, ক্লাসটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও ভুলবে না কিন্তু, রাইট? চলো আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই। এবারে শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করে পজিটিভ করার দ্বিতীয় পয়েন্ট, যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষ সিলেবলে এস বা সিই থাকে এবং তারপরে যদি সেক থাকে, এস এ কে ই সেক। আচ্ছা, সেক মানে তোমাদের জানা আছে, সেক মানে হচ্ছে জন্য বা খাতিরে। তাহলে যদি কোনো নাউনের শেষ সিলেবলে এস বা সিই থাকে এবং তারপরে এস এ কে ই সেক এই শব্দটি থাকে তাহলে ওই নাউনের পজিটিভ করার সময় শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়, এস নয়। যেমন ফর গুডনেস সেক, লক্ষ্য করো গুডনেস শেষে এস আছে, আচ্ছা তারপরে সেক আছে, তাই আমরা এখানে পজিটিভ করার জন্য শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি, এস ব্যবহার করিনি। এর মানে কি? ভালোর খাতিরে। আচ্ছা, ন্যায় বিচারের খাতিরে এর ইংলিশ কি হবে? ফর জাস্টিস সেক।
লক্ষ্য করো জাস্টিস লাস্টে সিই আছে এবং তারপরে সেক আছে, ওই জন্য আমরা এখানে শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি, এস ব্যবহার করিনি। তাহলে আমরা কি জানতে পারলাম যে যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষ সিলেবলে এস বা সিই থাকে এবং তারপরে সেক এস এ কে ই সেক এই শব্দটি থাকে, তাহলে ওই ক্ষেত্রে এই নাউনগুলির পজিটিভ করার জন্য শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়, এস নয়। এবার এসো পয়েন্ট নাম্বার 3, যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষ সিলেবল এস দিয়ে শুরু এবং এস দিয়েই শেষ হয়, তাহলে এই ধরনের নাউনের পজিটিভ করার জন্য আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব, এস নয়। যেমন মোজেস ল, লক্ষ্য করো মোজেস। আচ্ছা সিলেবল তোমাদের জানা আছে তো? সিলেবল একে বাংলা গ্রামারে দল বলা হয়। আমি তোমাদেরকে সহজভাবে শিখিয়ে দিই, কোনো শব্দকে উচ্চারণ করতে গিয়ে যতবার জিভ আর ঠোঁট থামবে তটা সিলেবল হয়। যেমন টল একবারে উচ্চারণ হয়ে গেল, তাহলে এখানে একটাই সিলেবল আছে। কিন্তু আমরা যদি বলি হ্যান্ডসাম, তাহলে লক্ষ্য করো হ্যান্ডসাম দুবার থামছে, তাহলে এখানে দুটো সিলেবল আছে। ঠিক একইভাবে বিউটিফুল, লক্ষ্য করো এখানে 3বার থামতে হচ্ছে, তাহলে এখানে 3টি সিলেবল আছে। বোঝা গেল? তাহলে কোনো শব্দকে উচ্চারণ করতে গিয়ে জিভ ঠোঁট যবার থামবে তটা সিলেবল হবে। তো আমরা কি বলছিলাম যে কোনো সিঙ্গুলার নাউনের শেষ সিলেবল যদি এস দিয়ে শুরু আর এস দিয়েই শেষ হয়, তাহলে এই ধরনের নাউনের পজিটিভ করার জন্য শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়, এস নয়। তাহলে মোজেস ল। কিন্তু কিটসেজ পয়েম, কিটস একজন কবির নাম, লক্ষ্য করো শেষে এস আছে, কিন্তু লক্ষ্য করো এখানে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি, কিটসেজ পয়েম। ডিকেন্সেজ নভেল, ডিকেন্স দুটো সিলেবল, কিন্তু লক্ষ্য করো ডিকেন্সের শেষে এস আছে কিন্তু এই সিলেবলের প্রথমে এস নেই, রাইট? যেহেতু এখানে শেষ সিলেবলটি এস দিয়ে শুরু হয়নি, ওই জন্য এখানে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি, ডিকেন্সেজ নভেল। বোঝা যাচ্ছে 100%। আবার বলতে পারি ভেনাসেস বিউটি, লক্ষ্য করো ভেনাস এখানেও দুটো সিলেবল আছে কিন্তু শেষ সিলেবলটিতে শেষে এস আছে, প্রথমে এস নেই, ওই জন্য এখানেও আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি। তাহলে এই 3টি ক্ষেত্রে আমরা পজিটিভ করার জন্য শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করব, এস নয়, রাইট? আর আদারওয়াইজ সব ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস দুটোই ব্যবহার করব। বোঝা গেল? এই ছিল 2 নম্বর পয়েন্ট। এবারে এসো 3 নম্বর পয়েন্ট, যে আমরা অফ ব্যবহার করেও পজিটিভ করতে পারি। আচ্ছা অফ ব্যবহার করে পজিটিভ করার নিয়ম কি? এটা ঠিক অ্যাপোস্ট্রফিসের নিয়মের উল্টো। আমরা অ্যাপোস্ট্রফি এসে কি করেছিলাম যে যার পজিটিভ করা হবে সে আগে, যার সঙ্গে পজিটিভ করা হবে সেটা শেষে, রাইট? কিন্তু অফের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা, যার সঙ্গে পজিটিভ করা হবে সেই নাউনটাকে প্রথমে লিখতে হবে, যার পজিটিভ করা হবে সেই নাউনটাকে শেষে লিখতে হবে এবং মধ্যখানে অফ ব্যবহার করতে হবে। বোঝা গেল না? যেমন লক্ষ্য করো গাছের পাতা, কার পাতা? গাছের পাতা। তাহলে এখানে পজিটিভ কার করা হচ্ছে? গাছের, রাইট? কার সঙ্গে করা হচ্ছে? পাতার। তাহলে অফ দিয়ে পজিটিভ করার জন্য আমাদের কি করতে হবে? পাতাকে আগে লিখতে হবে আর গাছ এই নাউনটাকে পরে লিখতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? দ্য লিফ অফ দ্য ট্রি। তাহলে লক্ষ্য করো লিফ পাতা আগে চলে এসেছে আর ট্রি পরে চলে এসেছে। ঠিক একইভাবে আমরা আবার বলতে পারি বইয়ের পৃষ্ঠা। আচ্ছা কার পৃষ্ঠা? বইয়ের। তাহলে কার পজিটিভ করা হচ্ছে? এখানে বই এর পজিটিভ করা হচ্ছে। কার সঙ্গে পজিটিভ করা হচ্ছে? পৃষ্ঠার। তাহলে অফ দিয়ে পজিটিভ করার নিয়ম কি শিখলাম আমরা? যার সঙ্গে পজিটিভ করা হবে ওই নামটাকে আগে, যার পজিটিভ করা হবে ওই নামটাকে শেষে, আর মধ্যখানে অফ ব্যবহার করতে হবে। তাহলে দ্য পেজ অফ দ্য বুক, সিঙ্গুলার হলে দ্য পেজ অফ দ্য বুক, প্লুরাল হলে দ্য পেজেস অফ দ্য বুক। পয়েন্ট ক্লিয়ার? তাহলে এবারে বলো তো রাহুলের বাবা, এর পজিটিভ কি হবে? অফ দিয়ে যদি আমরা এর পজিটিভ করতে যাই তাহলে কি ইংলিশ হবে? ফাদার অফ রাহুল, রাইট? ফাদার অফ রাহুল। আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিছুক্ষণ আগে রাহুলের বাবার ইংরেজি কি করেছিলাম? রাহুলস ফাদার। আর এখানে কি করলাম? ফাদার অফ রাহুল। তাহলে এরকমটা কেন? তাহলে আমরা কি যেখানে ইচ্ছা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারি, যেখানে ইচ্ছা অফ ব্যবহার করতে পারি? না। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে প্রাণীবাচক নাউনের পজিটিভ করার জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস এবং অফ দুটোই ব্যবহার করতে পারি, কিন্তু বস্তুবাচক নাউনের পজিটিভ করার জন্য আমরা শুধু অফ ব্যবহার করব, অ্যাপোস্ট্রফি এস নয়। বোঝা গেল না? লক্ষ্য করো, আমরা যদি বলি বইয়ের পৃষ্ঠা, তাহলে এর ইংরেজি যদি আমরা করি দ্য বুকস পেজ, তাহলে ভুল হয়ে যাবে। কেন কি? বুক বস্তুবাচক নাউন, আর আমরা কি জানলাম যে বস্তুবাচক নাউনের পজিটিভ করার জন্য অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যায় না। তাহলে আমাদের কি বলতে হবে? দ্য পেজ অফ দ্য বুক, রাইট? কিন্তু আমরা যদি বলি রাহুলের বাবা, আচ্ছা রাহুল কি? ব্যক্তি, প্রাণী, রাইট? তাহলে এখানে আমরা রাহুলস ফাদার এটাও বলতে পারি, আবার ফাদার অফ রাহুল এটাও বলতে পারি। বোথ আর কারেক্ট, দেয়ার ইজ নো প্রবলেম। তাহলে বোঝা গেল? মনে থাকবে বস্তুবাচক নাউনের পজিটিভ করার জন্য শুধু অফ ব্যবহার করতে হয়, অ্যাপোস্ট্রফি এস নয়, কিন্তু প্রাণীবাচক নাউনের পজিটিভ করার জন্য অ্যাপোস্ট্রফি এস এবং অফ দুটোই ব্যবহার করা যায়। আচ্ছা বস্তুবাচক নাউনের ক্ষেত্রে কি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যাবেই না? উত্তর হচ্ছে করা যাবে, রাইট? কি হলো? আবার পাজল হয়ে গেলে? চলো বোঝানোর চেষ্টা করছি। বেশ কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্র বিশেষে বস্তুবাচক নাউনের সঙ্গেও অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যায়।
যেমন সময়, ওজন বা দূরত্ব বোঝাতে অ্যাপস্ট্রফি এস ব্যবহার করা যায়। উদাহরণ লক্ষ্য করো, আ ডেজ জার্নি, একদিনের যাত্রা। লক্ষ্য করো এখানে ডে নাউনটির সঙ্গে অ্যাপস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। আ উইকস লিভ, এক সপ্তাহের ছুটি। উইক সময় বোঝাচ্ছে, তাহলে এখানে লক্ষ্য করো উইকের সঙ্গে অ্যাপস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। আবার ওজন বোঝাতেও ব্যবহার করা হয়, যেমন এ টনস ওয়েট, 1 পাউন্ডস ওয়েট, রাইট? তাহলে দেখো এখানে পাউন্ড আর টন এই নাউনগুলির সঙ্গে অ্যাপস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। আবার দূরত্ব বোঝাতেও অ্যাপস্ট্রফি এস ব্যবহার করা যায়, যেমন আ কিলোমিটারস ডিস্টেন্স, 1 কিলোমিটার দূরত্ব, রাইট? অ্যাট স্টোনস থ্রো, পাথর ছুড়া দূরত্ব। বোঝা যাচ্ছে? তাহলে সময়, ওজন, দূরত্ব এইরকম পরিমাপক বা পরিমাণ জ্ঞাপক নাউনগুলির সঙ্গে অ্যাপস্ট্রফি এস ব্যবহার করা যাবে। পয়েন্ট ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, মর্যাদাপূর্ণ বা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ কোনো বস্তুবাচক নাউনের সঙ্গেও অ্যাপস্ট্রফি এস ব্যবহার করা যায়, যেমন সূর্যের কিরণ। তাহলে সূর্য বুঝতেই পারছো কত শক্তিশালী, তাহলে এর সঙ্গেও আমরা অ্যাপস্ট্রফি এস ব্যবহার করতে পারবো। দ্য সানস রেজ, সমুদ্রের গর্জন, দ্য ওশানস রোয়ার, কোর্টস ওয়ার্ডার, গডস লাভ। বোঝা গেল? তাহলে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বস্তুবাচক নাউনের সঙ্গেও পজিটিভ করার জন্য অ্যাপস্ট্রফি এস ব্যবহার করা যায়। পয়েন্ট ক্লিয়ার? নেক্সট পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, কোনো জড়বস্তুর উপর যদি ব্যক্তিত্ব আরোপ করা হয়, পার্সনিফাই করা হয়। আচ্ছা, পার্সনিফাই করা মানে কি? কোনো জড়বস্তুকে যদি মানুষের মতো করে কল্পনা করা হয় বা কোনো মানুষের স্বভাবকে চাপিয়ে দেওয়া হয়, তাহলে ওই ক্ষেত্রে ওই নাউনটির পজিটিভ করার সময় আমরা অ্যাপস্ট্রফি এস ব্যবহার করতে পারি। যেমন দ্য ডেথস ডোর, মৃত্যুর দ্বার বা মৃত্যুর দরজা। ইন্ডিয়াজ হোপ, ভারতের আশা। আচ্ছা, আশা আকাঙ্ক্ষা এটা কার বৈশিষ্ট্য? মানুষের আশা আকাঙ্ক্ষা করে, কিন্তু এখানে ভারতের উপর ইন্ডিয়া দেশটিকে মানুষের মতো করে কল্পনা করা হয়েছে, ওই জন্য আমরা এখানে ইন্ডিয়ার শেষে লক্ষ্য করো অ্যাপস্ট্রফি এস ব্যবহার করেছি। ঠিক একইভাবে আমরা বলতে পারি ফরচুনস ফেভার, তাই লক্ষ্য করো এখানে ফরচুন এরপরেও আমরা অ্যাপস্ট্রফি এস ব্যবহার করেছি। তাহলে কোনো জড়বস্তুকে যদি মানুষের মতো করে কল্পনা করা হয় বা মানুষের মতো করে ভাবা হয়, একে পার্সনিফাই বলে। আর পার্সনিফাই করা হলে ওই ক্ষেত্রে আমরা জড়বস্তুর ক্ষেত্রেও অ্যাপস্ট্রফি এস ব্যবহার করে পজিটিভ করতে পারি। পয়েন্ট ক্লিয়ার হলো? 100% ভালো লাগছে? যদি ভালো লাগে, যারা এখনো ভিডিওটি লাইক করোনি, লাইক করে দাও, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। আর তোমরা আমার ক্লাসে প্রথম এসে থাকলে, আমার ক্লাস যদি প্রথম দেখে থাকো, তাহলে বুঝতেই পারছো কি করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? চলো আমরা আলোচনাটাকে আরো ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাই। এবারে আমরা জানবো যে বেশ কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলিতেও অ্যাপস্ট্রফি এস ব্যবহার করা যায়, রাইট? যেমন লক্ষ্য করো, আ বোটস ক্রিউ। বোট কি? জড়বস্তু, বস্তুবাচক নাউন, কিন্তু লক্ষ্য করো এখানে অ্যাপস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। টু ওয়ান্স হার্টস কন্টেন্ট, অ্যাট ওয়ান্স উইটস ইন্ড। তাহলে এই ফ্রেজগুলিতেও লক্ষ্য করো অ্যাপস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে, রাইট? শিক্ষার্থী বন্ধু, এ পর্যন্ত ছিল পজিটিভ কেসের বেসিক ইনফরমেশন বা বেসিক আলোচনা। এবার আমরা জানবো অ্যাডভান্স ইউসেজ অফ অ্যাপস্ট্রফি এস, অ্যাপস্ট্রফি এস এর অ্যাডভান্স ব্যবহার। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ বা তোমরা যারা ইংরেজিকে ভালোভাবে শিখতে চাও, পজিটিভ কেসকে সম্পূর্ণরূপে শিখতে চাও, তাহলে এবারের থেকে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু হচ্ছে। আমি এখানে মোট 12টি পয়েন্ট তুলে ধরবো। 12টি পয়েন্ট যদি তোমরা ঠিকঠাক মনে রাখতে পারো, তাহলে ইউ উইল নেভার ইভার হ্যাভ এনি প্রবলেম উইথ পজিটিভ কেস, রাইট? তাহলে চলো শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, প্রথমে আমরা জানবো পজিটিভ অফ কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন অর্থাৎ যে সমস্ত নাউন দুই বা তার বেশি শব্দ নিয়ে গঠিত হয়, এদেরকে কম্পাউন্ড নাউন বলা হয়। যেমন গভর্নর জেনারেল, ফাদার ইন ল, স্টেপ ফাদার, এটসেট্রা এটসেট্রা, রাইট? তাহলে এই কম্পাউন্ড নাউন অর্থাৎ যে নাউনগুলি দুই বা তার বেশি অংশ নিয়ে গঠিত, এই নাউনগুলির পজিটিভ করার জন্য আমরা কোথায় অ্যাপস্ট্রফি এস ব্যবহার করব বা কিভাবে অ্যাপস্ট্রফি এস ব্যবহার করব, রাইট? যেমন উদাহরণ লক্ষ্য করো, গভর্নরস জেনারেল কার। বলো তো এটি ঠিক না ভুল? শিক্ষার্থী বন্ধু, আমাদেরকে মনে রাখতে হবে যে কম্পাউন্ড নাউন অর্থাৎ যে সমস্ত নাউন দুই বা তার বেশি অংশ নিয়ে গঠিত হয়, এই ধরনের নাউনের পজিটিভ করার সময় আমাদের সেই নাউনের শেষ অংশটিতে, শেষ শব্দটিতে অ্যাপস্ট্রফি এস ব্যবহার করতে হয়। তাহলে গভর্নরস জেনারেল কার নয়, গভর্নর জেনারেলস কার, এটা হবে। বোঝা গেল? ঠিক তেমনি মাদার্স ইন ল বিহেভিয়ার নাকি মাদার্স ইন লজ বিহেভিয়ার, কোনটা হবে? লক্ষ্য করো, মাদার ইন ল 3টা অংশ, আর আমরা কি জানলাম যে কোনো নাউন যদি কম্পাউন্ড হয় অর্থাৎ দুই বা তার বেশি অংশ বিশিষ্ট হয়, তাহলে এই ধরনের নাউনের শেষ অংশটাতে অ্যাপস্ট্রফি এস ব্যবহার করতে হয়। তাহলে মাদার্স ইন ল নয়, মাদার ইন লজ কার, রাইট? এই জায়গাটাতে ছাত্রছাত্রীরা অনেক সময় পাজল হয়ে যায়, তার কারণও আছে। অর্থাৎ মাদার ইন ল এই নাউনগুলি যখন আমরা প্লুরাল করি, তখন মাদার্স ইন ল করতে হয়। কোনো নাউনে যদি প্রিপোজিশন থাকে এবং তার আগে ও তার পরে যদি ভিন্ন ভিন্ন নাউন থাকে, এই ধরনের নাউনের প্লুরাল করার জন্য প্রথম নাউনটির সঙ্গে এস যুক্ত করতে হয়। এই সিঙ্গুলার প্লুরাল নিয়ে আমি ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাস পোস্ট করেছি, তোমাদের যদি সেগুলো শিখতে হয় তাহলে ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামারের 1 থেকে 11 পর্যন্ত যে নিয়মগুলি আছে সেগুলি ভালো করে দেখে নিও।
রাইট? তাহলে প্লুরাল করার সময় মাদার্স ইন ল হবে, কিন্তু আমরা যখন অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব তখন মাদার্স ইন ল নয়, মাদার ইন লজ, ল এর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে সন্স ইন ল কার নাকি সান ইন লজ কার, কোনটা হবে? অফকোর্স সান ইন লজ কার, ল এর শেষে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। আমরা আবার বলতে পারি প্রাইম মিনিস্টার্স অ্যাড্রেস, প্রাইম এবং মিনিস্টার দুটি অংশ, কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস শেষ অংশটিতে ব্যবহার করেছি। তাহলে নিশ্চয়ই মনে থাকবে যে কম্পাউন্ড নাউন অর্থাৎ যে সমস্ত নাউন দুই বা তার বেশি অংশ নিয়ে গঠিত হয়, এই ধরনের নাউনের পজিটিভ করার সময় শেষ অংশটিতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হয়। রাইট? চলো এবার নেক্সট পয়েন্ট নাম্বার 2, কেস ইন অ্যাপোজিশন। অর্থাৎ যদি নাউন ইন অ্যাপোজিশন থাকে তাহলে ওই ক্ষেত্রে পজিটিভ করার সময় আমরা অ্যাপোস্ট্রফি এস কোথায় ব্যবহার করব, নাউনের সঙ্গে নাকি অ্যাপোজিশনের সঙ্গে? কি বললে? অ্যাপোজিশন জানা নেই? চলো অ্যাপোজিশন বোঝানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে বন্ধু আমাদের মনে রাখতে হবে, যদি দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে বর্ণনা দেয় তাহলে দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের অ্যাপোজিশন বলা হয়। অ্যাপোজিশন মানে পাশে এসে বসা, অর্থাৎ যার সম্পর্কে বর্ণনা দিবে, যার পরিচয় প্রকাশ করবে, সেই নাউনের পাশেই তার পরিচয় জ্ঞাপক নাউনটি ব্যবহৃত হবে। বুঝা গেল না? চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধর আমি বললাম ট্যাগোর, আ পোয়েট, রোট গীতাঞ্জলি। ট্যাগোর একজন কবি, গীতাঞ্জলি লিখেছিলেন। তাহলে লক্ষ্য করো এখানে ট্যাগোর আর পোয়েট দুটি নাউন পাশাপাশি বসেছে, আর এই দুটি নাউনই একজন ব্যক্তি সম্পর্কে বর্ণনা দিচ্ছে। তাহলে এখানে ট্যাগোরটা নাউন আর আ পোয়েট এটা হচ্ছে সেই ট্যাগোরের অ্যাপোজিশন। বুঝাতে পারলাম? এটাকে নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। আচ্ছা, অ্যাপোজিশন কেন ব্যবহার করা হয়? এর কারণ হচ্ছে, আমি যদি বলি ট্যাগোর রোট গীতাঞ্জলি, ট্যাগোর গীতাঞ্জলি লিখেছিলেন। এখন কেউ যদি বলে আচ্ছা এই কোন ট্যাগোর, তাহলে আমি বলতে পারি আরে ট্যাগোর চিনতে পারলি না, ওই যে ট্যাগোর কবি, তিনি এই গীতাঞ্জলি লিখেছিলেন। তাহলে ওই ক্ষেত্রে আমাদেরকে এই অ্যাপোজিশন ব্যবহার করতে হয়, ট্যাগোর আ পোয়েট রোট গীতাঞ্জলি। বোঝা গেল? আচ্ছা, এই অ্যাপোজিশন সাবজেক্টেও থাকতে পারে, অবজেক্টেও থাকতে পারে, আবার পজিটিভ কেসেও থাকতে পারে। যেমনটা আমরা একটু আগেই বললাম যে ট্যাগোর আ পোয়েট রোট গীতাঞ্জলি, এখানে ট্যাগোর সাবজেক্ট আর তার সঙ্গে অ্যাপোজিশন আছে, অর্থাৎ এখানে অ্যাপোজিশনটা কোথায় আছে? সাবজেক্টিভ কেসে। রাইট? আচ্ছা, আবার আমরা বলতে পারি হি বিট মাই ব্রাদার আ ইয়ং বয়। লক্ষ্য করো এখানে মাই ব্রাদার এর পরিচয় দেওয়া আছে আ ইয়ং বয়, তাহলে আ ইয়ং বয় অ্যাপোজিশন। আচ্ছা, মাই ব্রাদারটা কি এখানে অবজেক্ট, তাহলে এখানে অ্যাপোজিশনটা কোথায় আছে? অবজেক্টিভ কেসে। আচ্ছা, এই অ্যাপোস্ট্রফি এস আবার পজিটিভ কেসেও হতে পারে, রাইট? তাহলে কেস ইন অ্যাপোজিশন, অর্থাৎ যদি নাউন আর অ্যাপোজিশন দুটোই থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা পজিটিভ করার সময় অ্যাপোস্ট্রফি এস কোথায় ব্যবহার করব, নাউনের শেষে নাকি অ্যাপোজিশনের শেষে? তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের মনে রাখতে হবে কম্পাউন্ড নাউনের মতোই এখানেও যদি নাউন আর অ্যাপোজিশন দুটোই থাকে তাহলে আমরা নাউনের শেষে নয় অ্যাপোজিশনের শেষে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। বোঝা গেল না? যেমন দেখো আই ওয়েন্ট টু মিস্টার বোস দ্য পয়েটস হাউস। তা লক্ষ্য করো মিস্টার বোস এটা নাউন, ওর পরিচয় দেওয়া হয়েছে দ্য পয়েট, এটা হচ্ছে অ্যাপোজিশন, আর আমরা পজিটিভ করার জন্য অ্যাপোস্ট্রফি এস কোথায় ব্যবহার করেছি? বোসের শেষে নয়, দ্য পয়েট, পয়েটের শেষে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি। ঠিক তেমনি দিস ইজ মিস্টার খান্না দ্য লয়ার্স লাইব্রেরি। লক্ষ্য করো মিস্টার খান্না নাউন, দ্য লয়ার এটা ওর অ্যাপোজিশন, আর অ্যাপোস্ট্রফি এস কোথায় ব্যবহার করা হয়েছে? অ্যাপোজিশনের সঙ্গে। রাইট? তাহলে নিশ্চয়ই মনে থাকবে যে যদি কোথাও নাউন আর অ্যাপোজিশন দুটোই থাকে তাহলে আমরা পজিটিভ করার জন্য অ্যাপোস্ট্রফি এস অ্যাপোজিশনের শেষে বসাবো, নাউনের শেষে নয়। পয়েন্ট ক্লিয়ার? এবারে পয়েন্ট নাম্বার 3, পজেশন অফ মাল্টিপল ওনার্স। অর্থাৎ একই ব্যক্তি বা একই বস্তুর যদি অনেকজন মালিক হয় তাহলে ওই ক্ষেত্রে পজিটিভ করার সময় আমরা অ্যাপোস্ট্রফি এস কোথায় বসাবো? যেমন রাহুল এবং রিয়ার বাড়ি, অর্থাৎ এখানে বাড়ি একটাই, এই বাড়িটির মালিক রাহুল এবং রিয়া দুজনই। হতে পারে রাহুল অ্যান্ড রিয়া হাজব্যান্ড ওয়াইফ, আর তাদের একটা বাড়ি। রাইট? তাহলে এখানে একটি বাড়ির দুজন মালিক, তাহলে এই ক্ষেত্রে আমরা কোথায় অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব? জানা আছে? আমাদের মনে রাখতে হবে যদি জয়েন্ট পজেশন বোঝায়, অর্থাৎ একই নাউনের একই বস্তুর অনেকজন মালিক যদি এরকম বোঝায় তাহলে যতজন মালিক থাকবে ওদেরকে কমা 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 দিয়ে লিখতে হবে, শেষ নাউনটির সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। তাহলে যদি রাহুল এবং রিয়ার একটি বাড়ি হয়, অর্থাৎ একটি বাড়ির মালিক রাহুল এবং রিয়া দুজনই হয়, তাহলে আমরা লিখবো কি? রাহুল অ্যান্ড রিয়াজ হাউস। রাহুল, লক্ষ্য করে এখানে আমরা কোনো অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করিনি, রিয়া শেষে আছে, আমরা শেষ নাউনটির সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি। তাহলে নিয়ম মনে থাকলো কি বললাম? যদি একই বস্তুর অনেকজন মালিক হয় তাহলে যতজনই মালিক হোক, 2, 3, 4, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমরা সবগুলি নাউনকে কমা কমা দিয়ে লিখবো, শুধু শেষের নাউনটির সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। তাহলে যদি এমনটা হয় যে রাহুল, রোহন এবং রিয়া এই তিনজনেরই পিতা একজন, রাইট? তাহলে আমি যদি বলতে চাই যে রাহুল, রোহন এবং রিয়ার বাবা, তাহলে এর ইংলিশ কি হবে? রাহুলস, রোহনস অ্যান্ড রিয়াজ ফাদার, নাকি রাহুল, রোহন অ্যান্ড রিয়াজ ফাদার? কোনটা? ইয়েস, এক্স্যাক্টলি, তোমরা ঠিক ধরেছ, শেষেরটা, রাহুল, রোহন অ্যান্ড রিয়াজ ফাদার। কারণ আমরা ইতিমধ্যেই জানলাম যদি জয়েন্ট পজিশন বোঝায় তাহলে শুধু শেষের নামটির সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। রাইট? আচ্ছা, এবার যদি এমনটা হয় যে প্রত্যেকের আলাদা আলাদা মালিকানা বোঝায়,
যেমন ধরো রাহুলের বাবা আলাদা, রোহানের বাবা আলাদা, রিয়ার বাবা আলাদা, তাহলে ওই ক্ষেত্রে কি হবে? যদি পৃথক পৃথক মালিকানা বোঝায়, পৃথক পৃথক অনারশিপ বোঝায়, তাহলে ওই ক্ষেত্রে আমরা প্রতিটি নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। বোঝাতে পারলাম? তাহলে আমি যদি বলি যে রাহুল, রোহান এবং রিয়ার বাবা, তাহলে ইংলিশ কি হবে? রাহুলস, রোহানস অ্যান্ড রিয়াজ ফাদার্স। এবার ফাদার্স বলতে হবে কারণ তিনজনের বাবা, প্লুরাল, রাইট? তাহলে এবার বলো তো, রাহুল অ্যান্ড রিয়াজ হাউস এবং রাহুলস অ্যান্ড রিয়াজ হাউসেস, কোনটা ঠিক? অফকোর্স দুটোই ঠিক, কারণ আমরা যখন রাহুল অ্যান্ড রিয়াজ শুধু শেষের নামটির সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করছি, তাহলে আমাদের বুঝে নিতে হবে এখানে যে একটি বাড়ি আর ওই বাড়ির দুজন মালিক, রাহুল এবং রিয়া। কিন্তু যখন আমরা বলছি রাহুলস অ্যান্ড রিয়াজ হাউসেস, তাহলে এখানে বুঝে নিতে হবে যে রাহুলের বাড়ি আলাদা, রিয়ার বাড়ি আলাদা। আই হোপ দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার। এখানে আমরা দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট জানলাম। যদি জয়েন্ট পজিশন মানে সম্মিলিত মালিকানা বোঝায়, তাহলে যতগুলি নাউন থাকবে, যতগুলি মালিক থাকবে, সবগুলি নাউন লেখে শুধু শেষে অ্যাপোস্ট্রফি এস। আর যদি ভিন্ন ভিন্ন মালিকানা বোঝায়, তাহলে প্রতিটি নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। নিশ্চয়ই বুঝে গেছো? তাহলে এবারে বলো তো, হি ওয়েন্ট টু রাহুল অ্যান্ড সোনালিজ হাউস, নাকি হি ওয়েন্ট টু রাহুলস অ্যান্ড সোনালিজ হাউস, কোনটা বাক্য ঠিক? বুঝতে পেরেছো? বলো কোনটা ঠিক? অফকোর্স উপরেরটা ঠিক, কারণ লক্ষ্য করো হাউস সিঙ্গুলার মানে বাড়ি একটাই। আচ্ছা, এবার একটাই বাড়ি, তাহলে একটাই বাড়ির যদি অনেকজন মালিক হয়, তাহলে আমরা কি বললাম? ওই ক্ষেত্রে শুধু শেষ নাউনটির সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে উপরের বাক্যটা ঠিক, যে হি ওয়েন্ট টু রাহুল অ্যান্ড সোনালিজ হাউস, রাইট? কারণ যদি হি ওয়েন্ট টু রাহুলস অ্যান্ড সোনালিজ হাউস এই বাক্যটাকে আমরা ঠিক বলি, তাহলে এখানে দুজনের আলাদা আলাদা মালিকানা বোঝাচ্ছে, কারণ দুটি নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা আছে। এবার দুজনের যদি আলাদা আলাদা মালিকানা বোঝায়, তাহলে হাউস প্লুরাল হতে হতো, কারণ অ্যাটলিস্ট দুটো বাড়ি, তাহলে হাউসেস হতে হতো। তাহলে এই বাক্যটি যদি থাকতো হি ওয়েন্ট টু রাহুলস অ্যান্ড সোনালিজ হাউসেস, দেন ইট উইল বি কারেক্ট, রাইট? কিন্তু যেহেতু শুধু হাউস সিঙ্গুলার আছে, এক্ষেত্রে উপরের বাক্যটাই ঠিক। আই হোপ যে তোমরা বিষয়টি ঠিকঠাক বুঝে গেছো। চলো এবার নেক্সট পয়েন্টে জাম্প করি। এবারে আমরা জানবো যে বডি এবং ওয়ান যুক্ত যেগুলি শব্দ আছে, যেমন সামবডি, এনিবডি, নোবডি, রাইট? বা সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এই ধরনের শব্দগুলির সঙ্গেও অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যায়। সি নিডস টু চেক এভরিবডিজ ব্যাগ, লক্ষ্য করো এভরিবডি তারপরে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। আমরা আবার বলতে পারি দিস ইজ এভরিবডিজ প্রবলেম, তাহলে এখানে লক্ষ্য করো এভরিবডির উপরেও অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা সিম্পলি মনে রাখবো যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান জাতীয় শব্দগুলোর সঙ্গেও অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যায়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই বডি বা ওয়ান যুক্ত শব্দগুলির সঙ্গে যদি এলস যুক্ত হয়ে যায়, ইএলএসই এলস, তাহলে ওই ক্ষেত্রে বডি যুক্ত শব্দগুলির শেষে নয়, এলসের শেষে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হয়। যেমন এভরিবডি ইজ এলস প্রবলেম, নাকি এভরিবডি এলস ইজ প্রবলেম, কোনটা হবে? অফকোর্স দ্বিতীয়টা হবে, কারণ আমরা কি জানতে পারলাম যে বডি বা ওয়ান যুক্ত যেগুলি শব্দ, অর্থাৎ এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এই জাতীয় শব্দগুলির শেষে যদি এলস চলে আসে, তাহলে ওই ক্ষেত্রে এলসের শেষে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে, বডি বা ওয়ান যুক্ত শব্দগুলির সঙ্গে নয়। তাহলে এভরিবডি এলসেজ প্রবলেম, ইট ইজ কারেক্ট। বুঝাতে পারলাম? ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে বলো তো, ইয়োর পারফরমেন্স ইজ বেটার দেন এভরিওয়ানস এলস, নাকি ইয়োর পারফরমেন্স ইজ বেটার দেন এভরিওয়ান এলসেজ, কোনটা হবে? অফকোর্স এভরিওয়ান এলসেজ, দ্বিতীয় বাক্যটি হবে। আচ্ছা, এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা আছে, তারপরে নাউনটি উজ্জ আছে, অর্থাৎ এখানে বাক্যটি ছিল যে ইয়োর পারফরমেন্স ইজ বেটার দেন এভরিওয়ান এলসেজ পারফরমেন্স। যেহেতু পারফরমেন্স রিপিট হয়ে যাচ্ছিল, ওই জন্য আমরা এখানে শেষে উজ্জ করে দিয়েছি, রাইট? ইট ইজ গ্রামাটিক্যাল রুলস। যদি কোনো বডি বা ওয়ান যুক্ত শব্দের শেষে এলস থাকে, তাহলে আমরা এলসের শেষে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। আই হোপ যে এই পয়েন্টটাও তোমরা ভালোভাবে বুঝে গেছো। এবারে আমরা জানবো যে থিং যুক্ত যেগুলো শব্দ আছে, যেমন সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং, এই থিং যুক্ত শব্দের শেষে কোনো অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যাবে না। বোঝা গেল? যেমন এভরিথিংস বিউটি, ইজ ইট কারেক্ট? নো, ইটস রং। কারণ আমরা ইতিমধ্যেই জানলাম যে থিং যুক্ত শব্দের শেষে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যাবে না। কি হবে? দ্য বিউটি অফ এভরিথিং। ঠিক একইভাবে নাথিংস এক্সিস্টেন্স, ইজ ইট রাইট? নো, দ্য এক্সিস্টেন্স অফ নাথিং, ইট ইজ কারেক্ট। তাহলে আমরা এই পয়েন্টে কি জানলাম যে থিং যুক্ত যত শব্দ থাকবে তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যাবে না। চলো লেটস প্রসিড নেক্সট। এবারে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। এবারে আমরা জানবো যে দা প্লাস অ্যাডজেক্টিভ এই স্ট্রাকচার বা এই গঠনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যাবে না। আচ্ছা, দা প্লাস অ্যাডজেক্টিভ কেন? কারণ দা কি আর্টিকেল, আর আমরা কি জানি আর্টিকেল শুধু নাউনের জন্যই ব্যবহৃত হয়, নাউন ছাড়া অন্য কোথাও আর্টিকেল ব্যবহৃত হয় না। তাহলে অ্যাডজেক্টিভের আগে দা কেন? রাইট, দিস ইজ দ্য কোশ্চেন। আমাদের মনে রাখতে হবে যদি কোনো অ্যাডজেক্টিভের আগে দা চলে আসে, তাহলে ওই দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল নাউন হিসেবে কাজ করে, অর্থাৎ এরা গোটা জাতিটাকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন পুয়ার মানে কি গরিব বা দরিদ্র, কিন্তু আমরা যদি বলি দা পুয়ার, তাহলে মানেটা কি হবে? গরিব জাতি, অর্থাৎ একজন দুজন নয়, গোটা গরিব জাতিকে বোঝানো হবে। ঠিক তেমনি দা রিচ অর্থাৎ ধনী জাতি,
বোঝা গেল? তাহলে যখনই দা প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে দা চলে আসবে ওটা প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হবে এবং তারপরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে বলো তো, দ্য রিচ অলওয়েজ লুকস ডাউন আপন দ্য পুয়ার। ভিডিওটিকে পজ করো আর দেখো তো এই বাক্যটিতে কোনো ভুল আছে? খুঁজে পেয়েছো ভুল? আচ্ছা লক্ষ্য করো এই বাক্যটাতে ভার্ব কোনটা? লুকস ডাউন আপন, রাইট? আচ্ছা লুকস এর সঙ্গে এস ব্যবহার করা হয়েছে, মানে ভার্বটাকে সিঙ্গুলার করা হয়েছে। আচ্ছা সিঙ্গুলার ভার্ব কখন ব্যবহৃত হয়? যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে। তাহলে এই ভার্বের সাবজেক্টকে দ্য রিচ, আর আমরা ইতিমধ্যেই জানলাম যে দা প্লাস অ্যাডজেক্টিভ সবসময় প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং তারপরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে দ্য রিচ অলওয়েজ লুকস নয়, শুধু লুক ডাউন আপন দ্য পোর। পয়েন্ট ক্লিয়ার হলো? এর সঙ্গে পজিটিভের কি সম্পর্ক? এটাই যে আমি বলতে যাচ্ছিলাম যে দা প্লাস অ্যাডজেক্টিভের সঙ্গে কখনো অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যাবে না। যেমন দ্য পুয়ারস কন্ডিশন, ইজ ইট রাইট? এটা কি ঠিক? অফকোর্স নট, কারণ দ্য পুয়ারস কন্ডিশন, এখানে পুয়ার এটা অ্যাডজেক্টিভ আর তারপরে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে, এটা ঠিক নয়। তাহলে কি হবে? দ্য কন্ডিশন অফ দ্য পুয়ার। আই হোপ যে এই পয়েন্টটাও তোমরা বুঝে গেছো। তাহলে দ্য ওল্ড প্লাইট হবে না, দ্য প্লাইট অফ দ্য ওল্ড। প্লাইট মানে দুরবস্থা বা শোচনীয় অবস্থা। আশা করি বুঝে গেছো। এবারে নেক্সট পয়েন্ট, এবারে পয়েন্টটা আমরা জানবো যে প্রশ্নমূলক বাক্যও কিন্তু পজিটিভ কেস হয়। যেমন হুজ বুক ইজ দিস, এটি কার বই? তাহলে হুজ কার মানে এখানে মালিকানা বোঝাচ্ছে। আমরা আবার বলতে পারি ইজ ইট রোহানস বুক, এটা কি রোহানের বই? তাহলে প্রশ্নমূলক বাক্যেও পজিটিভ কেস হতে পারে, রাইট? চলো এবারে নেক্সট পয়েন্ট। এবারে পয়েন্ট আমরা জানবো যে পরপর দুটি নাউনের ক্ষেত্রে কি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যায়? অর্থাৎ পরপর দুটি নাউনে কি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যায়? উত্তর হচ্ছে যায়। এর নাম হচ্ছে পজেসিভ উইদিন এ পজেসিভ। অর্থাৎ প্রয়োজনে প্রসঙ্গ ক্ষেত্রে পরপর দুটি নাউনের অ্যাপোস্ট্রফি এস বা পজেসিভ করা যায়। যেমন এটি রাহুলের বন্ধুর বই, তাহলে এটি রাহুলের বন্ধুর বই, তাহলে এর ইংলিশ কি হবে? দিস ইজ রাহুলস ফ্রেন্ডস বুক। লক্ষ্য করো, রাহুলের বন্ধু ওই জন্য রাহুলস ফ্রেন্ড, আর বন্ধুর বই ওই জন্য ফ্রেন্ডস বুক, রাইট? তাহলে এর নাম কি বললাম? পজেসিভ উইদিন এ পজেসিভ। দিস ইজ রাহুলস ফ্রেন্ডস বুক। আবার এটাও মনে রাখতে হবে যে এই অ্যাপোস্ট্রফি এস এটা ইজ বা ওয়াজ বা হ্যাজের শর্ট ফর্মও হয়। একই বাক্যে অ্যাপোস্ট্রফি এস এবং এই ইজ বা হ্যাজের শর্ট ফর্ম দুটোই ব্যবহার করা যায়। যেমন দ্য ক্যাটস স্লিপ অন জনস চেয়ার। তাহলে লক্ষ্য করো, ক্যাটস এখানে একটা অ্যাপোস্ট্রফি এস দেখতে পাচ্ছি, আবার জনস এখানেও একটা অ্যাপোস্ট্রফি এস দেখতে পাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে এই যে ক্যাটস, ক্যাটের পরে যে আমরা অ্যাপোস্ট্রফি এস দেখতে পাচ্ছি এটা অ্যাপোস্ট্রফি এস নয়, এটা ইজের শর্ট ফর্ম। আসলে বাক্যটি হবে দ্য ক্যাট ইজ আসলিপ অন জনস চেয়ার। বোঝা গেল? তাহলে এমনটাও হতে পারে যে অ্যাপোস্ট্রফি এস এবং ইজ ওয়াজ বা হ্যাজের শর্ট ফর্ম একই বাক্যে একসঙ্গে ব্যবহার করা যেতে পারে। আই হোপ এই পয়েন্টটাও ক্লিয়ার। এবার আমরা আলোচনার একেবারে শেষে চলে এসেছি। এবারের পয়েন্টটা আমরা জানবো যে পজেসিভ শুধু নাউনের ক্ষেত্রেই নয়, প্রোনাউন দ্বারাও পজেসিভ প্রকাশ করা হয়। মনে রাখতে হবে যে দুই ধরনের প্রোনাউন আছে, পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলিও পজেশন অর্থাৎ মালিকানা বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। পজেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এবার এখানে বলে রাখি এই যে ইটস, তোমরা সাধারণত দু রকম ইটস দেখতে পাবে, একটা আইটিএস ইটস আর একটা আইটি অ্যাপোস্ট্রফিয়াস ইটস। আবার পাজল হয়ে যেও না যে আইটি অ্যাপোস্ট্রফিয়াস ওটা কিন্তু অ্যাপোস্ট্রফিয়াস নয়। একটু আগে যেমনটা বলছিলাম যে ওটা ইজ, ওয়াজ বা হ্যাজের শর্ট ফর্ম। বোঝা গেল না? উদাহরণ লক্ষ্য করো, আমি বলতে পারি যে ইটস রেইনিং, আসলে এটা কি? ইট ইজ রেইনিং। এটা ইট ইজ অ্যাপোস্ট্রফিয়াস নয়, এটা ইজের শর্ট ফর্ম। কিন্তু আমি আবার বলতে পারি দ্য ক্যাট ইজ ওয়েগিং ইটস টেল, বিড়ালটি তার লেজ নাড়াচ্ছে। এখানে এই যে ইটস, লক্ষ্য করে এখানে কোনো অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়নি। দ্যাট মিনস ইট ইজ দ্য পজিটিভ ফর্ম অফ ইট। পয়েন্ট ক্লিয়ার হলো? আশা করি ইটস আর ইটস এই দুটির পার্থক্য বোঝা গেছে। আচ্ছা তাহলে কি বলছিলাম যে এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ এই প্রোনাউনগুলি দ্বারাও পজিশন বোঝানো হয়। যেমন দিস ইজ মাই বুক, এটি আমার বই, তাহলে আমার বই, মাই বুক, পজিশন, রাইট? আচ্ছা ঠিক তেমনই আবার পজিটিভ প্রোনাউন দ্বারাও মালিকানা বোঝানো হয়। পজিটিভ প্রোনাউন কি কি? মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, রাইট? এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। যেমন আমি বলতে পারি এটি আমার বই, তাহলে দিস ইজ মাই বুক। আমি আবার বলতে পারি দিস বুক ইজ মাইন। বোঝা গেল? তাহলে প্রোনাউন দ্বারাও পজিশন প্রকাশ করা হয়। শিক্ষার্থী বন্ধু, এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পজিটিভ কেসের আলোচনা। আই হোপ যে আলোচনাটা তোমাদের কাছে ইউজফুল মনে হয়েছে। আচ্ছা এছাড়াও আরও একটা পয়েন্ট ছিল ডাবল পজিটিভ, কিন্তু ক্লাসটি খুব দীর্ঘায়িত হয়ে যাবে, খুব লম্বা হয়ে যাবে, ওই জন্য আমি ডাবল পজিটিভ নিয়ে আরেকটি সেপারেট ক্লাস পোস্ট করব, রাইট? এবারে স্ক্রিনে লক্ষ্য করো, এবারে স্ক্রিনে তোমরা যে বাক্যগুলি দেখতে পাচ্ছ এগুলি ওই বাক্য যা আমরা এই ক্লাসের একদম শুরুতে দেখেছিলাম, রাইট? চলো একটা একটু করে বাক্য দেখি আর বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো প্রথম বাক্য, দ্য ওয়ালস পেইন্টিং ইজ ভেরি বিউটিফুল। বলা হয়েছিল এই বাক্যটিতে ভুল কি আছে? লক্ষ্য করো ওয়ালস পেইন্টিং, এখানে ওয়াল এটি একটি নাউন আর এর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। আচ্ছা ওয়াল কি? জড়বস্তু,
আর আমরা এ পর্যন্ত কি শিখলাম, যে জেনারেলি সাধারণত জড়বস্তুর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যায় না, রাইট? তাহলে যেখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যাবে না, তাকে পজিটিভ করার নিয়ম অফ ব্যবহার করতে হবে। তাহলে বাক্যটি হতো, দ্য পেইন্টিং অফ দ্য ওয়াল ইজ ভেরি বিউটিফুল। আই হোপ তোমরা বুঝতে পারছো, রাইট? চলো নেক্সট, দিস ইজ মাই মাদার্স ইন ল পেট। আচ্ছা, এখানে লক্ষ্য করো, মাদার্স ইন ল ইট ইজ আ কম্পাউন্ড নাউন, আর এখানে মাদার শব্দটির সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা কি জেনেছিলাম, যে যদি কম্পাউন্ড নাউন হয়, অর্থাৎ যদি কোনো নাউন দুই বা তার বেশি অংশ বিশিষ্ট হয়, তাহলে এই ধরনের নাউনের পজিটিভ করার জন্য আমাদের শেষ অংশটিতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। তাহলে মাদার্স ইন ল নয়, মাদার ইন লজ পেট, ল এর শেষে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে, রাইট? ইয়েস। চলো এবার নেক্সট, হি ওয়েন্ট টু রাহুলস অ্যান্ড সারিকাজ হাউস বাট দ্য কাপল ওয়াজ নট হোম। ওয়াও, হোয়াট এ সেন্টেন্স! তোমরা নিশ্চয়ই এবার ভুল খুঁজে পাচ্ছ। চলো বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করো, এখানে রাহুল এবং সারিকা দুটি নাউন। আচ্ছা, দুটি নাউনের সঙ্গেই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। জেনেছিলাম যদি একই জিনিস বা একই ব্যক্তির সঙ্গে অনেকের রিলেশন বা অনেকের মালিকানা থাকে, তাহলে প্রতিটি নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হয়। তাহলে এখানে রাহুলের সঙ্গেও অ্যাপোস্ট্রফি এস, সারিকার সঙ্গেও অ্যাপোস্ট্রফি এস, মানে তাহলে দুজনের ভিন্ন ভিন্ন মালিকানা বোঝানো হচ্ছে। কিন্তু লক্ষ্য করো, এখানে কাপল ব্যবহার করা হয়েছে আবার। আচ্ছা, কাপল মানে কি? দম্পতি। আচ্ছা, দম্পতি মানে ওরা একটাই বাড়িতে থাকে। তাহলে যদি দম্পতিটির একটি বাড়ি হয়, তাহলে এর মানে একটি বাড়ির দুজন মালিক, রাহুল আর সারিকার একটাই বাড়ি। আর আমরা কি জেনেছিলাম, যদি একই বস্তুর অনেকজন মালিক হয়, তাহলে প্রতিটি নাউনকে লিখতে হবে, শুধু শেষের নাউনটির সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে, রাইট? সো দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি, হি ওয়েন্ট টু রাহুল অ্যান্ড সারিকাজ হাউস। রাহুলের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস নয়, শুধু সারিকার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। নেক্সট, দ্য পুয়ারস কন্ডিশন ইজ ভেরি ব্যাড। লক্ষ্য করো, এখানে পুয়ার শব্দটির সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। আমরা কি শিখলাম, যে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল নাউন হিসেবে কাজ করে, রাইট? এটা ঠিক, কিন্তু আমরা এটাও জানতে পেরেছি যে দা প্লাস অ্যাডজেক্টিভ এর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যাবে না। তাহলে দ্য পুয়ারস কন্ডিশন নয়, দ্য কন্ডিশন অফ দ্য পুয়ার ইজ ভেরি ব্যাড, এটা হবে সঠিক বাক্য, রাইট? বুঝতে পারছো তোমরা? নেক্সট, হি হ্যাজ স্টলেন সামবডিজ ওয়াচ। আচ্ছা, সামবডি আমরা রুলসে কি শিখেছি, যে সামবডি, এনিবডি, সামওয়ান, এনিওয়ান, এই ধরনের ইনডিফিনিট প্রোনাউনগুলোর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যায়। তাহলে in this sentence there is no mistake, the sentence is 100% correct, right? Next, my brother is now in a boys hostel. আচ্ছা, লক্ষ্য করো, বয়েজ আর তার শেষে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে, এখানে কোনো এস ব্যবহার করা হয়নি। দিস সেন্টেন্স ইজ অলসো কারেক্ট, কারণ আমরা জানতে পেরেছিলাম যে যদি কোনো প্লুরাল নাউনের শেষে এস থাকে, তাহলে এই ধরনের নাউনের পজিটিভ করার সময় শুধু শেষে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়, আর এস নয়। আচ্ছা, তোমাদের কি মনে হয় এখানে এস কেন ব্যবহার করতে হয় না, শুধু অ্যাপোস্ট্রফি কেন ব্যবহার করতে হয়? এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই, শুধু এই কারণেই এসকে এখানে এড়িয়ে যেতে বলা হয়েছে, যাতে উচ্চারণ করার কোনো সমস্যা না হয়। লক্ষ্য করো, আমরা যদি এখানে অ্যাপোস্ট্রফি এবং এস দুটোই ব্যবহার করতাম, তাহলে উচ্চারণ কি হতো? বয়েজেস। তাহলে বয়েজেস উচ্চারণ করতে গিয়ে একটু কেমন হার্শ, একটু মানে স্ট্রেঞ্জ মনে হচ্ছে না? এটাই কারণ যে এই ধরনের নাউনের সঙ্গে শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে বলা হয়, এস লিখতে নিষেধ করা হয়। আই হোপ তোমরা বুঝতে পারছো। নেক্সট, আই লাইক নোবডিজ এলস অ্যাডভাইস বাট ইয়োর্স। আচ্ছা, আমরা একটু আগেই জানলাম যে সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান এই ধরনের ইনডিফিনিট প্রোনাউনগুলির সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যায়, এটা ঠিক। কিন্তু আমরা এটাও জানতে পেরেছিলাম যে এই ধরনের প্রোনাউনগুলির পরে যদি এলস শব্দটি যুক্ত হয়ে যায়, তাহলে ওই ক্ষেত্রে আর বডি বা ওয়ান যুক্ত শব্দের শেষে নয়, এলসের শেষে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হয়। তাহলে বাক্যটি হতো, আই লাইক নোবডি এলসেস অ্যাডভাইস বাট ইয়োর্স। এলস এরপরে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, রাইট? নেক্সট, এভরিথিংস বিউটি ইজ টেম্পোরারি ইন দিস ওয়ার্ল্ড। আচ্ছা, এভরিথিংস, আচ্ছা আমরা কি জানলাম, যে থিং যুক্ত যত প্রোনাউন আছে এরা জড়বস্তুকে বোঝায়। আর আমরা এটাও জানতে পেরেছি যে জড়বস্তুর সঙ্গে জেনারেলি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয় না। তাহলে এভরিথিংস বিউটি নয়, দ্য বিউটি অফ এভরিথিং ইজ টেম্পোরারি ইন দিস ওয়ার্ল্ড। কারেক্ট, বোঝা যাচ্ছে? ইয়েস। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, যারা এখনো লাইক করোনি। আর তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখো, তাহলে ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে নিও, কেমন? চলো নেক্সট, দ্য লাস্ট ওয়ান, আই ওয়ান্ট টু মিস্টার বোসেজ দ্য পয়েট হাউস। আচ্ছা, লক্ষ্য করো, মিস্টার বোস নাউন, আচ্ছা তারপরে কমা দিয়ে তার পরিচয় দেওয়া হয়েছে। আর আমরা কি জানলাম, যে যদি দুটি নাউন পাশাপাশি বসে, তাহলে দ্বিতীয় নাউনটাকে সাধারণত প্রথম নাউনের অ্যাপোজিশন বলা হয়। অর্থাৎ এখানে নাউন ইন অ্যাপোজিশন আছে, মিস্টার বোস নাউন আর দ্য পয়েট অ্যাপোজিশন। কিন্তু আমরা এটাও জানতে পেরেছি যে যদি নাউন এবং অ্যাপোজিশন দুটোই থাকে, তাহলে এই ক্ষেত্রে পজিটিভ করার সময় নাউনের শেষে নয়, অ্যাপোজিশনের শেষে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হয়। তাহলে এখানে বোসের পরে নয়, পয়েটের পরে অ্যাপোস্ট্রফি এস হওয়ার কথা। সঠিক বাক্যটি হবে, আই ওয়েন্ট টু মিস্টার বোস দ্য পয়েটস হাউস। রাইট, বোঝা যাচ্ছে?
আই হোপ যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর যদি এখনও বিষয়গুলি সম্পূর্ণ বোঝা না হয় তাহলে সময় করে আরেকবার ভিডিওটিকে দেখে নিবে। আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো ডাউট থেকে যায় প্লিজ কমেন্টে আমাকে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সব ডাউট ক্লিয়ার করার, রাইট? So dear brothers and sisters, here is the end of today's discussion. I hope you have enjoyed the class. You have learned all the usage of possessive case, right? আশা করি এরপর থেকে তোমাদের অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এবং অফের ব্যবহার নিয়ে আর কোনো রকম সমস্যা হবে না, রাইট? নিশ্চয়ই ক্লাসটি তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনো ভিডিওটি লাইক করোনি প্লিজ লাইক করে দাও, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। Till then, be happy, take care of yourself, keep watching and keep learning English. Happy learning.